বন্ধুরা, দীর্ঘ 1 মাস যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে এসছে আপনাদের সামনে শাশ্বত ঘোষ। আমাদের দর্শক বন্ধুরা, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং প্রার্থনায় শাশ্বত আজ বিপদমুক্ত। কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো, আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আজকে শাশ্বতর কাছ থেকেই আমরা সরাসরি জানবো। কিভাবে দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনার পরবর্তী সময় কিভাবে তাকে অতিবাহিত করতে হয়েছে, একটা বিপুল ব্যয়ভার তাকে কিভাবে আপনারা পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন, সার্বিকভাবে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা শাশ্বতর কাছ থেকে জানবো। এবং অবশ্যই অবশ্যই আপনারা যারা তার পাশে ছিলেন তাদের প্রতি শাশ্বতর কী মনোভাব, এই সামগ্রিক বিষয়টাকে নিয়েই আজকের পডকাস্ট। আর পডকাস্টের শুরুতেই শাশ্বতর কাছে জানতে চাইব, শাশ্বত প্রথমেই বলো কেমন আছো? আপনাদের আশীর্বাদ ভালোবাসায় সকলের, মানে আমি এখন হাত জোড়ও ঠিক মতো করতে পারছি না, সকলকে আমি প্রণাম জানাচ্ছি। সকল দর্শক বন্ধু, সকল সাবস্ক্রাইবার, সকল শুভাকাঙ্ক্ষী, দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালো চেয়েছেন, সকলকে আমি প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা আমি শুরু করছি। এবং শুরু করার আগে আমি জানিয়ে রাখি, আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার শ্রদ্ধেয় স্যার মিস্টার হিরণময় বিশ্বাস। আপনারা ভিড এক্সপ্লেন চ্যানেল দেখে থাকবেন, সেই চ্যানেলেরই অ্যাডমিন। শাশ্বত, প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইবো, দর্শক বন্ধুদের বারংবার বিভিন্ন ভিডিওতে তারা জানতে চেয়েছেন যে এক্স্যাক্টলি এই দুর্ঘটনাটা কীভাবে ঘটলো। বিভিন্ন ভিডিওতে আমরা বিভিন্ন খবর জানতে পেরেছি, তোমার কাছ থেকে জানতে চাই এক্স্যাক্টলি কীভাবে ঘটনাটা ঘটেছিল। গত মাসে 10 তারিখ ছিল, মানে 10ই মে 2024, অক্ষয় তৃতীয়ার দিন ছিল। অক্ষয় তৃতীয়ার তখন দুপুর 1টা কি 1:30 বাজে। বারংবার ফোন আসছে আমার ফোনে যে তাদের বাড়িতে একটা মহিলা কণ্ঠ আসছিল। তাদের বাড়ির নিচে একটা চন্দ্রবোড়া সাপ দেখা গেছে কোনো একটা স্ল্যাবের ফাঁকে, সেখানে ঢুকে বসে আছে এবং রীতিমতো গর্জন করছে বারবার। তো তারা যথেষ্ট আতঙ্কিত। সেদিন সকাল থেকেই আমি ভীষণ ব্যস্ত ছিলাম কিছু কুকুরের ট্রিটমেন্ট নিয়ে। তো স্বাভাবিকভাবেই আমি যাওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমি অন্যান্য বেথরডাউরিতে আরও অনেক রেস্কিউয়ার রয়েছে, আমি তাদেরকে কল করার জন্য অনুরোধ করছিলাম। হয়তো তিনি কাউকেই সেই সময় অ্যাভেলেবেল পাচ্ছিলেন না। অবশেষে অনেকটাই অনিচ্ছাকৃত বশতই বলতে পারেন, মানে আমি রওনা হয়ে যাই মিষ্টিকে সঙ্গে নিয়েই সেই বাড়িতে উদ্ধার কার্য করার জন্য। তাহলে সঙ্গে তোমরা শুধুমাত্র দুজনই ছিলে? হ্যাঁ, আমি এবং মিষ্টি দুজন মিলেই বাইকে করে বেরিয়ে যাই। উদ্ধার কার্য সম্পূর্ণও হয়। সাপটাকে সেখান থেকে সুন্দরভাবে উদ্ধার করে আমাদের যে কালো কটন ব্যাগ থাকে সেই কটন ব্যাগের মধ্যে সাপটাকে ঢোকানো হয়ে যায়। ব্যাগের মুখ বন্ধ হয়ে যায় এবং সেই ব্যাগের বন্ধ ব্যাগটা যখন আমি আবার আমার পিঠ ব্যাগের মধ্যে ঢোকাতে যাই সেই সময় ঘটে দুর্ঘটনা। মানে ব্যাগের ভেতর থেকে আমরা এক্স্যাক্টলি জানতে চাইবো যে কিভাবে ঘটনাটা ঘটেছিল ব্যাগের ভিতর থেকে। তবে তার আগে একটু জেনে নিই যে সাপ রেস্কিউ করবার সময় যে সমস্ত ইকুইপমেন্টসগুলো দরকার, সেই ধরনের ইকুইপমেন্টসগুলো সব তোমার কাছে ছিল? সবই ছিল অ্যাকচুয়ালি, বরং সেই দিন মানে একটু বেশি সতর্ক ছিলাম এবং আমি অন্যান্য দিন আমি ক্যাচারটা নিয়ে যাই না, শুধুমাত্র হুক নিয়ে যাই। কিন্তু জানি না সেই দিন মনে কি ডেকেছিল, আমি হুক এবং ক্যাচার দুটোই নিয়ে যাই। এবং যদিও ক্যাচারটা খুব বেশি ব্যবহার করতে হয়নি, কারণ সাপটা প্রথমে যথেষ্টই শান্ত দেখাচ্ছিল, কিন্তু রাসেলস ভাইপার হচ্ছে আনপ্রেডিক্টেবল। একে আপনি কিছুতেই প্রেডিক্ট করতে পারবেন না যে শান্ত মানে যে ও কোনো সময় ও উগ্র হবে না, এটা ভাবা বিরাট বড় একটা ভুল হবে যদি আপনি এরকম ভেবে থাকেন। তো যাই হোক, প্রথম দিকে খুব শান্ত থাকার কারণে ক্যাচার ইউজ করতে হয়নি, আমি হুক দিয়ে ওকে হ্যান্ডেলিং করে ওকে আমি ব্যাগবন্দি কিন্তু করে ফেলেছিলাম স্যার। তার মানে সাপটা উদ্ধার করার সময় তোমার কোনো সমস্যা হয়নি, সাপটাকে তুমি ঠিকঠাকভাবে উদ্ধার করেছিলে। কিন্তু ব্যাগের মধ্যে যখন ভরার পরে তোমার ব্যাগ থেকে এক্স্যাক্টলি এই যে ঘটনাটা ঘটেছে, তোমার কাছে নিশ্চয়ই তার একটা ভিডিও ফুটেজ আছে? হ্যাঁ হ্যাঁ, অন্যান্য ভিডিও যেরকম আমি শ্যুট করি সেই দিনও শ্যুট করা হয় এবং মিষ্টি নিজেই সেই ভিডিওটা শ্যুট করছিল। পুরো টোটাল রেস্কিউ অপারেশনটারই ভিডিও রয়েছে। তাহলে সেই ভিডিওটা কি আমাদের দর্শক বন্ধুদের দেখানো সম্ভব? অবশ্যই সেই ভিডিওটা রয়েছে। তা আমি তাহলে সেই ভিডিওটা এখন অন করছি। যে রাসেলস ভাইপারের কামড়ে আমার আজকে হাতটার এইরকম অবস্থা হয়ে গেছে, ঠিক সেইটারই উদ্ধার কার্য একদম শুরু থেকে রয়েছে। দর্শক বন্ধুদেরকে সেটা আমি তাহলে এখন এবার দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যে। ভয়ঙ্কর একটা সাপ উদ্ধার হবে। দেখতে পাচ্ছেন এই বাড়ি,
এবং দেখতে পাচ্ছেন এই বাড়ির পাশেই, দেখাও জায়গাটা, একটা জমি, এদিকে দেখাও, পুরো দেখুন একদম জমি হয়ে আছে, চাষবাস হয়, চাষাবাদ হয়, এবং তার পাশে এখানে বাড়ি। এরকম জায়গায় কি সাপ ঢুকতে পারে? আপনাদের কি কোনো রকম কোনো গেস করতে পারছেন? বেশ মোটা, বড় সড়ো, ভয়ঙ্কর, বিষধর সাপ। আপনাদের আরও একটা ক্লু দিয়ে দিচ্ছি, ভারতবর্ষের সবথেকে যে ডেডলিয়েস্ট স্নেক বলি, তীব্র হিমোটক্সিক বিষধর সাপ, সেই সাপ ঢুকেছে এই যে দাদার বাড়িতে। এই বাড়ির মধ্যে এইখানে একটা গ্যাপ আছে, কাছে চলে আসো, এই যে স্ল্যাব রয়েছে, স্ল্যাবের ফাঁকে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে সাপটা ঢুকে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভয়ঙ্কর সেই রাসেলস ভাইপার দুঃসাহসিক হতে চলেছে, ভয়ঙ্কর একটা উদ্ধার কার্য হতে চলেছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও বিস্তারিত আসবো সাপের ব্যাপারে, তাই স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এই ভিডিওটা আপনার নজরে পড়েছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রচুর ইনফরমেশন আসে সাপ সম্পর্কে, বন্য জীবজন্তু সম্পর্কে, এমনকি রাস্তার কুকুর, অবলা কুকুরদেরও কিভাবে আপনি সাহায্য করতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন। তাই স্টে টিউনড, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চলুন উদ্ধার কার্যটা স্টার্ট করি। বস্তুটার নিচেই ছিল। হ্যালো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাঁচিল ভাঙার পর কীরকমভাবে পাঁচিলের নিচে সেঁটে আছে গায়ের ছাপগুলো, এখান থেকেই আমরা বুঝতে পারছি। তো চলুন, হাঁপিয়ে গেছি মাটি করতে করতে, পাঁচিল ভাঙতে ভাঙতে। এটা লেজের দিক এবং এই দিকে ওর মাথা আছে। তো চলুন একে আমরা বার করি। ও হো হো, এখানেই মাথা আছে বন্ধুরা, এই দিকেই মাথা আছে, একদম লেজের পিছনেই মাথাটা ছিল। মাটি খোঁড়া হয়েছে, পাঁচিল ভাঙা হয়েছে, চাপে মোটামুটি অনেকটাই আটকে গেছে। বন্ধুরা, ও আসলে বেরোনোর চেষ্টা করছে কিন্তু ও বেরোতে পারছে না, কারণ এই যে পাঁচিল ভাঙাভাঙি হলো না, এই ভাঙাভাঙির চক্করে ও কিন্তু বডিটা অনেকটা চেপে গেছে। ও দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা স্ত্রী রাসেলস ভাইপার, ভয়ঙ্কর সাপ, একটু অ্যাগ্রেশন কম, কিন্তু এদেরকে একদমই ভুল ভাববেন না। সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না, মারাত্মক ভয়ঙ্কর। দেখুন, প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ করবে, প্রেসার কুকারের সিটির মতো। দেখুন আস্তে আস্তে আওয়াজ কিন্তু করতে লেগেছে। ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ বন্ধুরা, আপনারা এই সাপেরই আমি কামড় খেয়েছিলাম, ঠিক মোটামুটি এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজই ছিল। একটা মাঝারি সাইজের একটা রাসেলস ভাইপার বাইট খেয়েছিলাম আমি, আজ থেকে প্রায় 9-10 মাস হয়েও গেল। খুব লাকিলি আমি বেঁচে গেছিলাম, কারণ সেটা ড্রাই বাইট ছিল, আর 99% বাইটই এদের অরিজিনাল বাইট হয়। ড্রাই বাইট কাকে বলে? মানে আপনাকে কামড়াবে, রক্ত বেরোবে, আপনারা দেখেছেন সেই ভিডিওতে, আমার রক্তও বেরিয়েছিল, কিন্তু বিষটা ঢালতে পারেনি। আমি সেই 1%-এর মধ্যে পড়ে গেছি, ভীষণ লাকি ছিলাম। আর একটা লাকি আমি এই কারণে বলছি, কারণ বন্ধুরা আপনারা খুব ভালো করে দেখে রাখুন সাপটাকে। এই সাপের কামড় খাওয়ার পর আপনি যদি হাসপাতালে যানও, অ্যান্টিভেনাম যদি আপনার শরীরে পড়েও, তারপরেও কখনো কখনো পেশেন্টকে বাঁচানো সম্ভব হচ্ছে না। আমি এটা আমার ব্যক্তিগত সার্ভে থেকে বলছি। আমার কাছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিভিন্ন জায়গার সাবস্ক্রাইবাররা আমাকে ফোন করেন যখন স্নেক বাইট হয়। স্নেক বাইট অনেকে বলে দাদা আমাকে রাসেলস ভাইপার কামড়ে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে তাকে আমি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই।
হাসপাতালে যাওয়ার পরেও, এবং আমি সঙ্গে সঙ্গে বলে দিই যে আপনি রিপোর্টটা অবশ্যই দেবেন যে কি হচ্ছে পেশেন্টের। 7 দিন 10 দিন পেরিয়ে গেছে, এক একটা পেশেন্টের 15 দিন পেরিয়ে গেছে, আমাকে ফোন করে বলে দাদা আপনাকে ফোন করেছিলাম, পেশেন্টটা আজকে 2 সপ্তাহ পর মারা গেল। হ্যাঁ বন্ধুরা, এটাই হয়। কারণ কি, সাউথ ইন্ডিয়ার রাসেলস ভাইপার থেকে ভেনাম কালেক্ট করে সেখানে অ্যান্টি ভেনাম তৈরি করা হয়, এবং সেই সাউথ ইন্ডিয়া থেকে অ্যান্টি ভেনাম আমাদের এই ভারতবর্ষের, গোটা ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশেও চলে যায়। এবং দেখা গেছে কি, এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত রাসেলস ভাইপার আমার হাতে যেরকম দেখতে পাচ্ছেন, সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত রাসেলস ভাইপার দেখা যায় তাদের বিষের গুণগত ফারাক দেখা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কারণ কি, এই যে হিমোটক্সিক, অবশ্যই এটাও হিমোটক্সিক ওটাও হিমোটক্সিক, কিন্তু কি যেটা হয়তো 10 ভায়াল অ্যান্টিভেনাম দিলেই হয়তো কাজ হয়ে যেত, সেখানে 40 ভায়াল অ্যান্টিভেনাম দেওয়ার পরেও পেশেন্ট মারা যাচ্ছে। তাই বন্ধুরা, গ্রাম বাংলার দর্শক বন্ধুদেরকে বলবো, দেখুন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো মাঠের পর মাঠ, এরা কিন্তু মাঠ ঘাটে বেশি থাকে। কৃষক বন্ধুরা বেশি অ্যাটাক হয় এই রাসেলস ভাইপারের। মাটির মধ্যে যদি এখন থাকে আপনি বুঝতে পারবেন না, কারণ বডি কালারটা দেখুন মেটে মেটে কালার, আর চুপ করে বসে থাকে, একদম চুপ করে বেরি পাকিয়ে বসে থাকবে। আপনি যাবেন স্যাট করে মেরে দেবে, মানে আপনি বুঝতেও পারবেন না আপনি কি হলো আপনার সাথে, বুঝে ওঠার ফাঁকেই এ হয়তো 2 বার আপনাকে ছোবল বসিয়ে দিয়েছে। একটা বাইটে প্রায় 250 মিলিগ্রাম করে বিষ ঢেলে দিতে পারে আপনার শরীরে। কিন্তু আপনি কি এটা জানেন যে এর মাত্র 40 মিলিগ্রাম বিষেই আপনি মরে যাবেন? তাহলে যদি 250 মিলিগ্রাম বিষ আপনার শরীরে যায় তাহলে কি অবস্থা হবে বুঝতেই পারছেন। কামড়ানোর সাথে সাথে জায়গাটার কি অবস্থা হবে এখন ছবিতে দেখতে পাচ্ছেন, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কামড়ানোর সাথে সাথে সেই জায়গাটা ফোসকা পড়ে যাবে, একদম মনে হবে যেন গরম জল ঢেলে দিয়েছে আপনার গায়ে, একদম গোল চাকা 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 ফোসকা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এখন ঠিক ওই রকম ফোসকা হবে। তারপর কি হবে, ধীরে 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 আপনার দাঁতের মাড়ি, কানের ফুটো, নাকের ফুটো, নখের গোড়া, যত ছিদ্র রয়েছে শরীরে সব ছিদ্র দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকবে। কারণ কি, হিমোটক্সিন তো আপনার রক্ত কণিকাকে সব ভেঙে দেবে, ভেঙে চুরে দেবে, গ্যাংরিং হয়ে যাবে, পচে যাবে। ট্রিটমেন্ট চলতে 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 7 দিন 10 দিন পরেও কিডনি ফেইলিওর হয়ে মানুষ মারা যায়। তাই বন্ধুরা, অনেকক্ষণ বকবক করছি, ভীষণ রিস্কি, এই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে যাবেন না। দেখে মনে হতে পারে যে এ তো কিছুই না, ল্যাজ ধরে শুধু ঝুলিয়ে রেখে দিয়েছে শাশ্বত। না বন্ধুরা, নিজের মৃত্যুর সাথে খেলা করবেন না। প্রচণ্ড অভিজ্ঞতার পর কিন্তু আজকে আমি এই জায়গাটায় এসেছি, তাই সবাইকে সতর্ক করব, শাশ্বত ঘোষের মতো ট্রাই করতে যাবেন না, যে কোনো সময় বিপদ ঘটে যাবে। আর এটা কোনো ছেলে খেলা নয়। চলুন একে আমরা এবার ব্যাগের মধ্যে পুরে নিই। বন্ধুরা, সাপ আমরা ব্যাগ বন্দি করে নিচ্ছি, এবং ব্যাগ বন্দি করতে করতে আবারও আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে এই রাসেলস ভাইপার যদি বাই চান্স কামড় খেয়ে যান, ভুল করে হলেও জায়গাটাতে কিন্তু বাঁধন দেবেন না। বাঁধন দেবেন কি না সেই জায়গাটাকে আপনাকে কেটে বাদ দিতে হবে। এই সাপ থেকে সতর্ক থাকবেন। ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপের লিস্টে রাখি আমি এই সাপটা। কারণ কি, এই সাপের বীজদাঁত হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বীজদাঁত, এবং সামনের দিকে থাকে। ভয় থেকে বেরিয়ে আসুন, ভয় ভাঙানোর কাজ করে যাচ্ছে শাশ্বত। তাই সাবস্ক্রাইব তো করতে হবে চ্যানেলটাকে আপনাকে। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে। তাহলে শাশ্বত, আমরা তো দেখলাম যে কিভাবে তুমি খুবই সন্তর্পণে উদ্ধার কার্যটা সম্পন্ন করেছো। এবার আমাদের এই যে বাইটটা হচ্ছে, এই বাইটের সেকশনটা আমার মনে হয় দর্শক বন্ধুরা আরেকটু ডিটেলে দেখতে চাইবে। তুমি যদি একটু এক্সপ্লেন করো যে এক্স্যাক্টলি তুমি যখন ব্যাগের মধ্যে রাখতে যাচ্ছ সেই সময় কি ঘটলো এক্স্যাক্টলি, সেটা একটু যদি তোমার নিজের মুখের ভাষায় আমরা যদি জানতে পারি। আসলে যে সময় মানে আপনারা এতক্ষণ যে উদ্ধার কার্যটা দেখলেন, সেটা দেখলেন সম্পূর্ণ উদ্ধার হয়ে গেল, সাপটা সুন্দরভাবে ব্যাগের মধ্যে উদ্ধার হয়ে গেল। তারপরে আমি মিষ্টিকে বলি যে পাবলিকটা কভার করতে, মানে পাবলিক যারা আশেপাশে রয়েছে ভিডিওর মধ্যে তাদেরকে যাতে দেখা যায়, ওকে বলি যে তুই পাবলিকটা কভার কর। তো ও পাবলিকটা কভার করছে, এবং ঠিক সেই টাইমে আমি ওই আমার যে কটন ব্যাগ যার মধ্যে সাপটা রয়েছে সেই কটন ব্যাগটাকে আমি পিট ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি। পিট ব্যাগের চেনটা খুলি,
কটন ব্যাগটাকে পিট ব্যাগের মধ্যে ঢুকিয়েওছি, এবং সেই সময় হয়তো চেনটা আমার কেটে গেল বা কিছু একটা হয়েছিল, আমার এই মুহূর্তে আমি ঠিক মাথায় আমি আনতে পারছি না। তো চেনটা নিয়ে কিছু একটা করছিলাম, এবং সাইডে কেউ একজন আমার ফোন নম্বর জিজ্ঞাসা করছিলেন, আমি তাকে ফোন নাম্বার বলেছি 8100, এই অবধি আমি বলতে পেরেছি, এবং আমি চেনটা নিয়ে কিছু একটা করছি। সেই টাইমে ও ব্যাগের ভেতর থেকে মানে মারাত্মক একটা বাইট করে দেয়। 8100। মারাত্মক বাইট এই কারণেই বলছি যে মানে বাইটটা খাওয়ার সাথে সাথেই আমি তার যে পেইন, সেই যন্ত্রণা থেকে আমি বুঝতে পেরে যাই যে কঠিন একটা মানে খুব সলিড একটা বাইট দিয়ে দিয়েছে। এবং ও ব্যাগের উপর দিয়েই, আপনারা হয়তো দর্শক বন্ধুরা জানেন যে রাসেলস ভাইপার ও হিট সেন্স করে কিছুটা, ও ওয়েভ মানে আপনার উপর দিয়ে কোনো কভার থাকুক বা না থাকুক, ও আপনার প্রেজেন্সটা আপনি কাছে এলেই ও কিন্তু বুঝতে পেরে যায় যে বডি পার্ট, সেই হিট সেন্স করে ও বুঝতে পেরে যায় যে বডি পার্টটা কাছে চলে এসেছে। তো এক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছিল। ঘটনাটা অবশ্যই রেয়ারেস্ট অফ রেয়ার বলা যেতেই পারে, কিন্তু তবু মানে আমারও দোষ না, আবার দোষ আমারই, মানে এই ধরনের একটা ব্যাপার হয়ে যায়, ভীষণই আনএক্সপেক্টেড। এমনকি বাইট খাওয়ার সাথে সাথে আমি কিছুক্ষণের জন্য পাজলড হয়ে গেলাম যে ঘটনাটা ঠিক কী ঘটলো। সাপে কামড়লো এটা আমাকে বুঝতেও কয়েক সেকেন্ড আমার সময় লেগে গেছিলো। দর্শক বন্ধুদের বলবো যে যে অবস্থা শাশ্বতর হাতের এই মুহূর্তে, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এই মুহূর্তে ক্লোজ হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ওর হাতের কি পরিস্থিতি। কিন্তু যখন বাইটটা হয়েছিল তার পরবর্তী সময়ে, যখন ট্রিটমেন্টটা শুরু হচ্ছে, সেই সময়ে যে দিনগুলো, সেই দিনগুলোর যে ফুটেজ, সেই ফুটেজ আপনাদেরকে দেখানো সম্ভব হবে না কমিউনিটি গাইডলাইনের কারণে, কারণ সেটা অনেকটাই মারাত্মক, অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে তার হাতকে। তবে আজকে তার হাত অনেকটাই সুস্থ, এবং এই সুস্থতার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের প্রার্থনা, আপনাদের ভালোবাসা অনেকটাই বড় কাজ করেছে শাশ্বতর জন্য। শাশ্বত, জানতে চাইবো যে এক্স্যাক্টলি যখন এই বাইটটা হলো, কি মনে হলো, কি ভাবছিলেন, একটু যদি বলো। স্যার, বছরখানেক আগেও আমি ঠিক রাসেলস ভাইপারই একটা বাইট করেছিল আমার আঙুলে, সেই ভিডিও রয়েছে আমার চ্যানেলে, এবং সেটা একটা হালকা স্ক্র্যাচ মতো হয়েছিল, এবং সেক্ষেত্রে কোনো রকম কোনো পেন ফিল হয়নি, কারণ ওটা ড্রাই বাইট ছিল। ড্রাই বাইট মানে ওখানে ব্লাড এসছিল, কিন্তু ওর কোনো রকম কোনো বিষ আমার শরীরে ঢোকেনি। কিন্তু এইবার যে মুহূর্তে আমি কামড়টা খেলাম, ওর একটা দাঁত ঢুকেছিল। আপনারা ছবিতে এখন দেখতে পাচ্ছেন যে জাস্ট শুরুতে কী অবস্থাটা হয়েছিল, একটা কাঁটা ফোটার মতো জাস্ট একটা ঢুকে গেছিলো, কিন্তু প্রচণ্ড জোরে কামড়টা, ভীষণই জোরে হয়েছিল। কারণ কি, কামড় খাওয়ার সাথে সাথে মানে স্যার ফিলটা ঠিক এরকম হচ্ছিল যে আমার আঙুলের মধ্যে কেউ বারুদ ইনজেক্ট করে ঢুকিয়ে দিয়ে সেই জায়গাটায় আগুনটা জ্বালিয়ে দিয়েছে। ঠিক এইরকমই একটা ফিল হচ্ছিল, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে সেই জায়গাটা মানে সঙ্গে সঙ্গেই কালো হয়ে গেছিল, এবং কয়েক ঘন্টার মধ্যে আঙুলটা পুরো, বুড়ো আঙুলটা, লেফট হাতের, আমার এই হাতের বাম হাতের বুড়ো আঙুলে বাইটটা হয়েছিল এই জায়গায়, এবং বাম আঙুলটা পুরো ব্লিস্টার ফর্ম করে যায়, মানে ফোসকা পড়ার মতো হয়ে যায়। এবং শুধু বাম আঙুল না, ধীরে 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 আমার হাতের এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে, এই উল্টো দিকের এই জায়গাগুলোতে বড় বড় ফোসকা ধারণ করে। শুধু তাই না, আমার হাতের এই জায়গাগুলোতেও, মানে এই হাতের আর কি আমি কথা বলছি, ভাঁজগুলোতে বড় 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 ফোসকা চলে আসে, এবং ধীরে ধীরে অবস্থা ক্রমশ অবনতি ঘটতে থাকে। আমার আঙুল, আমার হাত এই পায়ের থায়ের মতো ফুলে গেছিল। মানে প্রথম 3 দিন ভীষণই সংকটাপন্ন একটা অবস্থা চলছিল, মানে সত্যিই ডাক্তাররা রীতিমতো যুদ্ধ করতে হয়েছে তাদেরকে, স্টেরয়েড দিয়ে দিয়ে, হেপারিন দিয়ে দিয়ে ব্যাপক স্ট্রাগল করতে হয়েছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতেও পেয়েছেন, কিছু ছবি বা ভিডিও হয়তো পাবলিক হয়েছিল, যাতে দেখা যাচ্ছে যে আমার এই লেফট শোল্ডার, বাম হাত, বাম দিকের গলা এবং বাম দিকের ব্যাক পোর্শনও পুরো ফুলে উঠেছিল রীতিমতো। তখন আমি পিয়ারলেস হসপিটালের আইটিইউতে ছিলাম ভর্তি, এবং হাতের অবস্থা মারাত্মক হয়ে গেছিলো। হাতের আঙুল আমি একটাও নাড়াতে পারছিলাম না, এতটাই ফুলে, মানে কটকটে একদম ফুলে, জাস্ট সর্বাধিক যতটা ফুলতে পারে। মানে হাত দেখে আমার মনে হচ্ছিল যেন যে কোনো সময় হাতটা ব্লাস্ট করে যাবে, ঠিক এইরকম একটা ফিল হচ্ছিল। অসম্ভব যন্ত্রণা, মারাত্মক পেইন, হিমোটক্সিন কতটা যে খতরনাক হতে পারে, কতটা যে বাজে হতে পারে, এটা আমি সত্যিই মানে ব্যক্তিগতভাবে মানে নিজেকে দিয়ে আমি উপলব্ধি করলাম
মানে মারাত্মক একটা স্টেজ কাটিয়ে আমি উঠলাম। শাশ্বত প্রসঙ্গত একটা যেটা জানতে চাইবো যে দেখো আমাদের একটা প্রথাগত ধারণা, এটা যে সাপে কামড়ালেই আমরা যেটা প্রথমেই জানি যে একটা বাঁধন দেওয়া দরকার। তুমি কি করলে যে এই সাপে যখনই এক্স্যাক্টলি কামড় দিল, কি মনে হলো যে এই মুহূর্তে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য তোমার কি মনে হলো বাঁধন টাধন দেওয়া প্রয়োজন নাকি? একদমই না, সেই চিন্তা ভাবনা আমার মাথাতে আসেও নি যে জায়গাটা বাঁধন দিই বা কিছু। কামড় খাওয়ার সাথে সাথে ব্যাগটা আমার হাত থেকে জাস্ট পড়ে গেল, ও শিট বলে আমি ব্যাগটা জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমি বুঝতে পারলাম যে সাপে কামড়েছে, চন্দ্রবোড়া সাপটাই ব্যাগের উপর দিয়ে আমাকে কামড়ে দিয়েছে। এবং আমি একটা মুহূর্ত সময় ওখানে নষ্ট করিনি, মিষ্টি ওখানে থাকলো, আমি ওকে বললাম তুই সাপটা নিয়ে পরে আয়। আমি জাস্ট ওই বাড়িরই যিনি ছিলেন, যে ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তিকে বললাম আপনি আপনার গাড়ি করে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন। ওনার বাইকেই আমি উঠে পড়ি এবং মোটামুটি 10 মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে, আমি মোটামুটি হসপিটাল থেকে 2 কিলোমিটার দূরে আমি ছিলাম, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমি হসপিটালে পৌঁছাই এবং সেখানে খুব তাড়াতাড়ি, মোটামুটি বলতে পারা যায় যে কামড় খাওয়ার আমি ঠিক দুপুর 2:13 সময় কামড়টা খেয়েছিলাম এবং মোটামুটি 2:30 বা 2:35 এইরকম সময় থেকেই আমার শরীরে স্যালাইনের মারফত অ্যান্টিভেনাম, ফার্স্ট 10 ভায়াল অ্যান্টিভেনাম আমার শরীরে কিন্তু যেতে স্টার্ট করে দেয় এবং বেথুয়াডাউরি গ্রামীণ হাসপাতাল থেকে আমাকে ট্রান্সফার করে দেওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতাল, মানে আমাদের নদিয়া জেলার যে জেলা হাসপাতাল, সেখানে গিয়েও পরবর্তীকালে আমি 10 ভায়াল অ্যান্টিভেনাম পাই এবং অল টোটাল 20 ভায়াল মানে 200 ml অ্যান্টিভেনাম আমার শরীরে ঢোকে। এবং সেই দিনই মানে 10 তারিখেই রাত্রিবেলায় আমার ব্লাড টেস্ট করা হয় এবং রক্ত জমাট বেঁধে যায়, মানে রক্তটা আর এরকম হয়নি যে জমাট বাঁধছে না বা এরকম কোনো সমস্যা দেখা যায়নি, যে কারণে ওই 20 ভায়াল অ্যান্টিভেনামই আমার শরীরের রেজিস্ট্যান্সটা তৈরি করে দিয়েছে। তারপর আর অ্যান্টিভেনাম আমার শরীরে আর লাগেনি। তাহলে প্রথমে কামড় দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি আর একদম সময় ব্যয় করোনি, তুমি সরাসরি কোনো কিছু না ভেবে সরাসরি হাসপাতালে চলে গেছিলে। প্রশ্নটা করার একটাই উদ্দেশ্য ছিল, আমাদের বেশ কিছু দর্শক বন্ধু কমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় যে সঙ্গে সঙ্গে বাঁধন দিলেন না কেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে বাঁধন দেওয়া, এটা একদমই অবৈজ্ঞানিক, একেবারেই মানে এটা কাম্য নয়। একদমই তাই, মানে এটা ভীষণই অবৈজ্ঞানিক জিনিস যে বাঁধন দেওয়াটা। আমি সবসময় দর্শক বন্ধুদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি সতর্ক করি যে নিউরোটক্সিন যদি আপনার শরীরে ঢোকে, মানে কালাজ বা গোখরো জাতীয় যদি কোনো সাপ কামড়ায়, তাহলেও বাঁধন দেওয়ার দরকার নেই। আর যদি চন্দ্রবোড়া হয় মানে হিমোটক্সিন যদি আপনার শরীরে ঢোকে, তাহলে তো অবশ্যই আপনারা কোনো সময়ই বাঁধন দিতে যাবেন না, কারণ বাঁধন দিতে গেলে আজকে আমার যে আঙুলটার প্লাস্টিক সার্জারি হয়েছে, আঙুলটা থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো যেটুকুনি সম্ভাবনা রয়েছে, আমার হয়তো আঙুলের সাথে সাথে হয়তো হাতের পাঞ্জাটুকুনিও কেটে বাদ দিতে হতো যদি আমি এই জায়গাটা শক্ত করে আমি একটা দড়ি দিয়ে যদি বেঁধে টেঁধে যদি আমি তারপর যদি হসপিটালে যেতাম। তাহলে দর্শক বন্ধুরা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আমাদের অবশ্যই প্রত্যেকের মনে রাখা উচিত, যে যদি সাপে কামড়ায় তাহলে একটুও সময় কালো ব্যয় না করে আমরা সরাসরি চলে যাব হাসপাতালে এবং ডাক্তারবাবুর যথাযথ পরামর্শে আমরা এগিয়ে যাব। কোনো রকমভাবে ওঝা গুনিন কিংবা বাঁধন এ ধরনের কোনো কিছুর দিকে আমরা যাব না। একদমই তাই স্যার। এই প্রসঙ্গে আমি আর একটা জিনিস আমি বলবো দর্শক বন্ধুদেরকে, যে চন্দ্রবোড়ার কামড় থেকে বেঁচে ফিরে আসা পেশেন্টের সংখ্যা নিতান্তই হাতে গোনা। তার উপর আমি আপনাদেরকে ভিডিওর মারফতেই বলেছি যে দক্ষিণ ভারতের রাসেলস ভাইপারের বিষ কালেক্ট করে তার অ্যান্টিভেনাম তৈরি হয় এবং পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের রাসেলস ভাইপারের মানে চন্দ্রবোড়ার বিষের কিছু চরিত্রগত ফারাক দেখা দিচ্ছে, যে কারণে সবসময় অ্যান্টিভেনাম কাজ করেও না। এক্ষেত্রে আজকে যে আমি বেঁচে ফিরেছি এবং মোটামুটি শরীর আমার এখন সুস্থ, অনেকটা সুস্থ আগের থেকে, পুরোপুরি সুস্থ হতে অবশ্যই এখনও মাসখানেক সময় লাগবে, সেটা নিয়ে কোনো অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো যে সময়টা আমি যে প্রথম মানে আধ ঘন্টার মধ্যে বলা যেতে পারে যে আমার শরীরে অ্যান্টিভেনাম ঢুকতে লেগেছে, যেটাকে রুল অফ 100 বলা হয়ে থাকে স্যার। আমি দর্শক বন্ধুদেরকে একবার আমি মনে করিয়ে দেবো যে আপনাকে যে সাপেই কামড়াক না কেন, যদি প্রথম 100 মিনিটের মধ্যে আপনার শরীরে 100 ml অ্যান্টিভেনাম
ঢোকানো যায় তাহলে আপনার বেঁচে ফেরার সম্ভাবনা 100%। এটাকে আমরা রুল অফ 100 বলি। মানে আমার শরীরেও দেখুন, মানে প্রথম আধ ঘন্টার মধ্যেই বলা যেতে পারে অ্যান্টিভেনাম কিন্তু ঢুকতে স্টার্ট করে দিয়েছিল। আমি জানি আমার ক্ষেত্রে বাইটটা কতটা মারাত্মক একটা ছোবল হয়েছিল সাপের। এই জায়গা থেকে আমার বেঁচে ফেরাটা হয়তো অনেকটাই টাফ হয়ে যাচ্ছিল, কিন্তু ওই যে টাইম ভীষণ ভাইটাল। সাপের কামড়ের ক্ষেত্রে সময়টাই একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, জমিতে কামড় খেয়ে যায় কৃষক বন্ধুরা, বা মাঠে ঘাটে বেশিরভাগ কামড়গুলো খেয়ে যায়, এবং সেই মাঠ ঘাট থেকে তার বাড়ি অবধি আসতেও হয়তো তার আধ ঘন্টা 40 মিনিট ওখানে সময় লেগে যায়। প্লাস তাকে যেহেতু হেঁটে আসতে হয়, তাকে সাপের কামড়ের কোনো পেশেন্টকে কিন্তু হাঁটিয়ে আসার নিয়ম একদমই না, কারণ যত তিনি হাঁটছেন তত কিন্তু তার ব্লাড সার্কুলেশন বাড়ছে, বিষটা তত বেশি শরীরে ছড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার একটা মারাত্মক একটা ভগবানের দয়া বলুন বা আপনাদের আশীর্বাদ বলুন, যেটা আমাকে বাঁচিয়ে দিয়েছে সেটা হচ্ছে আমার কিডনি ফাংশনটা, আমার রেনাল ফাংশনটা প্রথম থেকেই অ্যাফেক্টেড হয়নি। কারণ ওই একটাই, খুব তাড়াতাড়ি আমার শরীরে অ্যান্টিভেনাম ঢুকতে লেগেছিল বলেই আমার কিন্তু ডায়ালিসিস দরকার পড়েনি, যেটা মারাত্মক একটা প্লাস পয়েন্ট আমার বেঁচে ফেরার জন্য। যদি আমার ডায়ালিসিস দরকার হতো বা যে কোনো পেশেন্টের যদি ডায়ালিসিস দরকার হয় এরকম রাসেলস ভাইপার বাইটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু বাঁচার চান্স পুরো 50-50 চলে আসে। মানে আমি বাঁচতেও পারতাম, মারাও যেতে পারতাম। এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যেত, যেটা তৈরি হয়নি শুধুমাত্র খুব তাড়াতাড়ি আমার শরীরে অ্যান্টিভেনামটা ঢুকতে লেগেছিল, খুব তাড়াতাড়ি আমি হসপিটালে পৌঁছাতে পেরেছিলাম বলেই কিন্তু আজকে সেই জায়গাটা আটকানো গেছিল আমার ক্ষেত্রে। তাহলে টোটাল তোমাকে কত ভাইল ভেনাম দেওয়া হলো? টোটাল অ্যান্টিভেনাম গেছে 20 ভায়াল। এটা তোমাকে কি বেথুয়াডাউরি গ্রামীণ হাসপাতালে থাকাকালীন অবস্থায় তুমি পেয়েছিলে? বেথুয়াডাউরি গ্রামীণ হাসপাতাল থেকে 10 ভায়াল অ্যান্টিভেনাম পুশ করে স্যালাইন দিয়ে সেটা আমাকে অ্যাম্বুলেন্সে করে আমাকে জেলা হাসপাতালে রেফার করে দেন ওনারা, এবং জেলা হাসপাতালে সিসিইউতে থাকাকালীন সেখান থেকে আরও 10 ভায়াল অ্যান্টিভেনাম আমি ওখান থেকে পাই। আচ্ছা, তাহলে মানে টোটাল 20 ভায়াল তুমি পেয়েছো। হ্যাঁ। তাহলে এখান থেকে আবার কেন কলকাতাতে তোমাকে রেফার করা হলো? স্যার আপনাকে বলি যে 10 তারিখ দুপুর 2:13 সময় ইনসিডেন্টটা ঘটে। 10 তারিখ রাত্রিটা আমার কৃষ্ণনগর মানে শক্তিনগর জেলা হাসপাতালেই কাটে, এবং অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল। মানে আমার হাত ফুলে মারাত্মক অবস্থা হয়ে গেছিলো, আমার আঙুল কোনো মুভ করার মতো সিচুয়েশান ছিল না, এই জায়গাটা ব্লিস্টার ফর্ম করে কালো হয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, বুড়ো আঙুলে কোনো সেন্স ছিল না আমার, আর ক্রমাগত হাতটা উপরের দিকে ফোলাটা বাড়ছিল। এবং আমাকে তো বলেনি, আমার বাড়ির লোককে মানে শক্তিনগর জেলা হাসপাতালের ডাক্তারবাবুরা জানিয়েছিলেন যে আমার নাকি এই বাম হাতটা পুরোটাই কেটে বাদ দিতে হবে। এই পরামর্শ যখন বাড়ির লোককে দেওয়া হয়, স্বাভাবিক তারা ভীষণ ভেঙে পড়ে, এবং তারা মানে এটাই তাদের মাথার মধ্যে কাজ করছিল যে যদি এরকমই হয় তাহলে কোনো ভালো জায়গায় নিয়ে যাওয়ার পর মানে একটু সুচিকিৎসা দিয়ে অন্তত সেই জিনিসটা মানে সেকেন্ড একটা ওপিনিয়ন অন্তত নেওয়া তো দরকার এই সমস্ত ক্ষেত্রে। মানে হাতটা কেটে বাদ যাওয়া মানে একটা বিরাট একটা বড় একটা ডিসিশন হতো, তো সেটা আমার বাড়ির লোক চায়নি, যে কারণে 11 তারিখ সন্ধ্যার দিকে আমাকে ওখান থেকে রেফার করে নিয়ে পিআরডিসে নিয়ে যাওয়া হয়। তবে ওনারা নিজেরাও নাকি রেফার করেই দিতেন, মানে আমার কন্ডিশন যেমন হয়েছিল কথাবার্তা, মানে আমরা যখন রেফার করার জন্য ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে যাই, আমার ফ্যামিলির লোকজন বা আমার কিছু কলিগরা, যখন কৃষ্ণনগরের লোকাল কলিগরা যখন কথা বলতে যান ডাক্তারবাবুর সঙ্গে, ডাক্তারবাবু নিজেই বলছিলেন যে আমরা রেফার করেই দিতাম, এরকম টাইপের একটা সিচুয়েশন ওখানে দাঁড়িয়েছিল। তাহলে এই যে অঙ্গহানির মতন সমস্যাটা, এই রিস্ক ফ্যাক্টরটা কতদিন পর্যন্ত ছিল? রিস্ক ফ্যাক্টরটা স্যার প্রথম 72 ঘন্টা ভীষণ একটা রিস্কের মধ্যে গেছে। আমি যখন ওখান থেকে সিসিইউ থেকে মানে কৃষ্ণনগর থেকে বেরিয়ে রাত্রিবেলায় মাঝরাতে পিআরডিএস হসপিটালে নার্সিংহোমে পৌঁছাই, এবং সেখানে পৌঁছানোর পরেও আমার হাত রীতিমতো ফুলেই যাচ্ছে। পরের দিন অবধি মানে বলতে পারেন যে 13 তারিখ অবধি যে ক্রমাগত ফোলা ব্যাপারটা ছিল, এবং তারপর থেকে অতিরিক্ত স্টেরয়েড, অতিরিক্ত হেপারিন এই সমস্ত এবং আরও বিভিন্ন মেডিসিন চলছিল আমার শরীরে ডাক্তারবাবুর পরামর্শে। ধীরে ধীরে ফোলাটা
কমতে থাকলো। এবং আমার এই যে হাতটাকে উনি রীতিমতো তুলে রাখতে বলেছিলেন, ওখানে বালি মানে আমি যে বেডে শুয়েছিলাম পাশে 4-5টা বালিশ দিয়ে হাতটাকে উঁচু করে ওখানে আর একটা সাপোর্ট দিয়ে হাতটাকে পুরো রীতিমতো উঁচু করে মানে সারা রাত সারাদিন কন্টিনিউয়াস হাতটা আমার উপরে উঁচু করে রাখা ছিল। এবং ধীরে 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 মানে হাতের ফোলাটা কমতে থাকে। এবং যতক্ষণ না ফোলা কমছিল ততক্ষণ ডাক্তারবাবুরা নিশ্চিত হতে পারছিল না কিছুতেই যে আলটিমেটলি কী করতে হবে, যে আলটিমেটলি কি হাতটা বাদ দিতেই হবে বা আঙুলটা বাদ দিতেই হবে। যখন ফোলাটা কমতে শুরু করলো তখন ওনারা ধীরে 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 ওনাদের মধ্যেও যথেষ্ট কনফিডেন্স ওনারা পেলেন এবং ওনাদের মানে সুচিকিৎসাতেই আজকে আমি এই জায়গাটায় ফিরে এসেছি বলতে পারেন। শাশ্বত, দীর্ঘদিনের লড়াই তোমার, এটা ওভারঅল মোট কতদিন সময় লাগলো তোমার এই রিকভারি করতে? দেখুন, প্রথমে 10 তারিখে ঘটনা ঘটে। 10 তারিখ থেকে টানা 24 তারিখ অবধি আমি চিকিৎসার মধ্যে ছিলাম এবং পিয়ারলেস হসপিটালে ব্যাপক একটা বিলের বোঝা বাড়ছিল। যেহেতু আমার কোনো মেডিক্লেম নেই, বর্তমানে চাকরির অবস্থাটাও একটু অন্যরকম হয়ে আছে। আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানে যে বর্তমানে একটা ভুয়ো মামলাতে জড়িয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা মামলাতে আমি জড়িয়ে 20 দিন জেল কাস্টাডি হওয়ার কারণে আমার চাকরিটা বর্তমানে সাসপেনশনে আমি রয়েছি। তো সেই জায়গা থেকে একটা অর্থাভাব একটা তৈরি হয়েছিল, যে কারণে প্রথম দফায় মানে প্রথম যে 24 তারিখ পর্যন্ত আমি অ্যাডমিট ছিলাম স্যার, সেখানে প্রথম দফাতে প্রায় 4.5 লক্ষ টাকার বিল হয়েছিল। এবং পরবর্তী দফায় মানে আবার 24 তারিখ ছাড়া পাওয়ার পর 29 তারিখে আবার আমি অ্যাডমিট হই এবং 6ই জুন আমি সেখান থেকে ছাড়া পাই। 6ই জুন অবধি সেখান থেকে প্রায় অল টোটাল 3 লাখের কাছাকাছি বিল হয় এবং প্রায় মানে 7.5 লক্ষ টাকার একটা বোঝা বলতে পারেন আমার উপর দিয়ে গেছে। 7.5 লক্ষ টাকা। শাশ্বত, এত টাকা, তোমার তো এই মুহূর্তে চাকরিটা নিয়েও সমস্যা রয়েছে। আমরা যেটা জানি যে তুমি একটা আবেদন রেখেছিলে, সেই আবেদনে তোমার দর্শক বন্ধুদের কাছ থেকে নিশ্চয়ই তুমি একটা সাড়া পেয়েছো। তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও। অবশ্যই, মানে এক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে আজকে ক্লিয়ার করতে চাই যে সেই মুহূর্তে দাঁড়িয়ে ওটা মিষ্টিরই ডিসিশন ছিল যে একটা আবেদন জানানো হোক মানুষজনকে যারা আমাকে ভালোবাসে, যারা আমার পাশে থাকতে চায়, তারা যদি কিছুটা অর্থ সাহায্য করে হয়তো আমাদের পক্ষে সহজ হবে। কারণ কি, আবেদনটা করার কারণটাও ছিল এটাই। প্রথম কারণ আমার ইকোনমিক্যাল যে এখন যে ক্রাইসিসের মধ্যে আমি চলছি সেইটা, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে ডাক্তাররা কিছুই ঠিকমতো বলতে পারছিলেন না যে এক্স্যাক্টলি কত দিন থাকতে হতে পারে বা কতগুলো সার্জারি দরকার হতে পারে আঙুলে। তো আপনারা জানেন যে একটা ওটি চার্জই নার্সিংহোমে বিরাট একটা ওটি চার্জ চলে যায়। তো আমাকে সেই জায়গা থেকে অল টোটাল আঙুলটাতে 6 বার ডিব্রাইডমেন্ট যে সার্জারি হয় সেই সার্জারি হয়েছিল এবং লাস্টে গিয়ে প্লাস্টিক সার্জারি হয়েছে। তো মানে এই ওটি চার্জগুলো বিরাট একটা চার্জ লেগে যাচ্ছিলো এবং প্রথম 2-3 দিনের মধ্যেই প্রায় 2 লক্ষের কাছাকাছি বিল হয়ে গেছিলো। ITU এর সেখানকার বেড চার্জও একটা আলাদা একটা বেড চার্জ রয়েছে। তো সব মিলিয়ে মিষ্টি নিজেই ডিসিশনটা নেয়। সেক্ষেত্রে আমার ভাতৃসম যে বিষ্ণু ওরা নিজেরাই এটাই সিদ্ধান্তটা নিয়েছিল এবং আমি মনে করি সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। সেই জায়গা থেকে আমার যে দর্শক বন্ধুরা রয়েছেন, আমার যে সাবস্ক্রাইবাররা রয়েছেন, তারা ব্যাপকভাবে সাহায্য করেছে। 2 টাকা, 20 টাকা, কেউ 200 টাকা, তো কেউ 2000 টাকা, যে যেমন পেরেছেন যথেষ্ট সাহায্য করেছেন। এবং আমি আপনাদেরকে আজকে জানাবো যে অল টোটাল আমি 2.5 লক্ষের উপর, এক্স্যাক্ট অ্যামাউন্টটা ওইভাবে হিসাব করার এখনও অবধি বসিনি বা সেই মানসিকতাটা আসেনি, আমি দুঃখিত। তবে মোটামুটি লামসাম যা হিসাব করা গেছে সেই জায়গায় হচ্ছে যে 2.5 লক্ষের, মানে যেহেতু আমার অ্যাকাউন্টের সাথে সাথে মিষ্টির অ্যাকাউন্টটাও দেওয়া হয়েছিল মাঝখানে, কারণ মানে যে অ্যানাউন্সমেন্টটা যখন মিষ্টি করে যে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে অর্থ সাহায্যের জন্য, সেই দিন মানে রাতের মধ্যে হয়তো প্রচুর মানুষ একসঙ্গে ডিপোজিট করতে লেগেছিলেন বলেই হোক বা যে কারণবশতই হোক, ওটা আমার আজ পর্যন্ত ঠিকঠাক মানে কারণটা আমি ঠিক জানি না যে কী কারণে ট্রানজ্যাকশানটা বন্ধ হয়ে গেছিলো। মানে আমার অ্যাকাউন্টে আর টাকা
পড়ছিল না, মানে টাকা ঢুকছিল না। সেই অবস্থায় মিষ্টির অ্যাকাউন্টটা কমিউনিটি পোস্টের মাধ্যমেই ওর অ্যাকাউন্টটা শেয়ার করা হয়। তো যদিও 2-3 দিন পর আবার আমার অ্যাকাউন্টের সমস্যাটা মিটে যায়। তো অল টোটাল দুটো অ্যাকাউন্ট মিলিয়ে 2.5 লক্ষের কিছু বেশি সাহায্য আমি সাবস্ক্রাইবারদের কাছ থেকে পেয়েছি। এই জন্য এই ঋণ আমি কোনোদিনও আপনাদের শোধ করতে পারবো না। আজকে যে আমি জীবিত অবস্থায় ফিরে রয়েছি, এটা অবশ্যই আপনাদেরই ভালোবাসা, আপনাদেরই আশীর্বাদ এবং আপনাদের যে সাহায্য, সেই সাহায্যেরই ফলস্বরূপ। তাই সকলকে আমি আবারও প্রণাম জানাই। সকল দর্শক বন্ধু খুব ভালো থাকবেন। এই জীবনটা আমি নতুন জীবন মনে করি এবং আপনাদের নামেই আমি উৎসর্গ করব আমার এই নতুন জীবন। শাশ্বত, এবার যেটা জানতে চাইবো শাশ্বত, বর্তমানে তোমার আঙুলের কি অবস্থা? বর্তমানে স্যার আমার আঙুলটা লাস্ট 4 জুন প্লাস্টিক সার্জারি হয়। আমি এই আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি একটু। আমার এই আঙুলটাতে এই জায়গাটা পুরোপুরি মাংস পচে গেছিলো এবং পুরোপুরি এই জায়গাটা সার্জারি করে, জানি না যতটা সম্ভব হয় দেখানোর চেষ্টা করব, কিন্তু কমিউনিটি গাইডলাইনের জন্য হয়তো পুরোপুরি জানি না কতটা দেখানো সম্ভব হবে। পুরোপুরি এই মাংসটা নষ্ট হয়ে গেছিলো এবং কয়েক দফায় 6 দফা ছোট ছোট সার্জারি করে 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 এই জায়গাটা ক্লিয়ার করা হয়। মাংসটা পুরোই চেঁচে বাদ দেওয়া হয় এবং হাড় দেখা যাচ্ছিল, টেন্ডন দেখা যাচ্ছিল। এবং অবশেষে যখন প্লাস্টিক সার্জারি হয় তখন ক্রস ফিঙ্গার ফ্ল্যাপ পদ্ধতিতে আমার এই আঙুল থেকে চামড়া কিছুটা কেটে সেই চামড়াটাকে উল্টে এইভাবে আঙুলটাকে নিয়ে এখানে সেই চামড়াটা বসানো হয়, সেই মাংসটা বসানো হয়। এবং যেহেতু এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, এই জায়গাটায় আমার লেফট থাই থেকে চামড়া বা মাংস কিছুটা কেটে এই জায়গাটা ভরাট করা হয়েছে। এবং বর্তমানে এই আঙুল দুটো সেলাই করে একসাথে লাগানো আছে এবং টোটালটা এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে একটা ব্যান্ডেজ করা রয়েছে এবং এই ব্যান্ডেজ রোজই খুলে খুলে আপাতত বাড়িতে ড্রেসিং হচ্ছে। প্রথম 6 তারিখে বেরোনো, মানে আমি 6 তারিখে রিলিজ দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু, কিন্তু 6 তারিখে রিলিজ পাওয়ার পরেও আমি বাড়ি আসতে পারিনি, কারণ একদিন অন্তর অন্তর একদিন গ্যাপ দিয়ে দিয়ে উনি এই প্লাস্টিক সার্জারি জায়গাটা চেক আপ করছিলেন। কারণ আপনারা যারা জানেন, মেডিকেল পার্সন আছেন, তারা জেনে থাকবেন যে প্লাস্টিক সার্জারি কোনো সময় 100% গ্যারান্টি দেওয়া যায় না যে সেটা সাকসেসফুল হবে। একটা সময় যাবে এবং সেটা বোঝা যাবে যে কতটা সেটা ঠিকঠাক হয়েছে। আমার আঙুলটা উনি 2-3 বার একদিন গ্যাপ দিয়ে 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 উনি চেক করলেন এবং অবশেষে আমাকে 11 বা 12 তারিখের দিকে উনি পারমিশন দিলেন যে এবার বাড়ি যেতে পারি। তো সেই মতোই তারপর আমি বাড়িতে ফিরে আসি এবং বর্তমানে ডে বাই ডে রোজই আমি ড্রেসিং বাড়িতেই করছি এবং উইকলি এখন চেক আপে যাওয়া হবে, আবার 1 সপ্তাহ বাদে চেক আপে যেতে হবে। এবং অল টোটাল 3 সপ্তাহ পর এই যে আঙুল দুটো এখন মানে সেলাই করে লাগানো আছে, এই আঙুল দুটোকে আরেকটা সার্জারি করে তারপর এটাকে আলাদা করে দেওয়া হবে। তার মানে ডাক্তারবাবুরা বলছেন যে এটা খুব আগের মতনই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ডাক্তারবাবুরা অনেকটাই আশাবাদী। আঙুলটা থাকছে, যেটা নিয়ে খুবই একটা টানাপোড়েন ছিল যে আলটিমেটলি আঙুলটা থাকবে না থাকবে না। তো আঙুলটা থাকছে, এবার আঙুলের সেন্স কতটা ফিরবে, ফিজিওথেরাপি করতে হবে। মানে এটা এই কিওর হতে এটা একটা দীর্ঘমেয়াদী স্যার চিকিৎসা পদ্ধতি। এটা যদি অন্য কোনো মেশিনারি আঘাত হতো বা অ্যাক্সিডেন্টাল আঘাত হতো তাহলে এতটা টাইম লাগতো না। কিন্তু যেহেতু থ্রম্বোসিস হয়ে গেছে, ভেনগুলো ব্লক হয়ে রয়েছে, নেক্রোসিস হয়ে গেছে, সেই জায়গা থেকে কতটা ওভারকাম হবে, কতটা সেন্স ফিরবে, এটা সময়ই বলতে পারবে। এটা আমি বা ডাক্তারবাবু কেউই এখন সঠিকভাবে বলতে পারবে না যে হ্যাঁ আবার আগের মতো হয়ে যাবে, পুরো সেন্স ফিরবে। এগুলো সেইভাবে বলা মুশকিল এই মুহূর্তে দাঁড়িয়ে। শাশ্বত, এরপর যে বিষয়টা জানতে চাইব, চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো জানলাম। এই দুর্ঘটনা ঘটার পর তোমার পারিপার্শ্বিক যে সমস্ত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তো তৈরি হয়েছে, সেই প্রতিক্রিয়াগুলোর মধ্যে থেকে কি এমন কোনো ঘটনা আছে যেগুলো তুমি মনে করতে চাও বা আমাদের দর্শক বন্ধুদের বলতে চাইবে যে এই বিষয়গুলো তুমি সম্মুখীন হয়েছো, যেগুলো এই ঘটনার রিলেটেড? অবশ্যই স্যার, আমি এই ঘটার পর অনেক কিছু বুঝতে পেরেছি, মানে অনেক কিছু ফিল করতে পেরেছি যে মানুষ কতটা আবেগতাড়িত আমাকে নিয়ে, কতটা ইমোশনাল। আমি আপনাকে বলি যে 24 তারিখে থেকে ছাড়া পাওয়ার পর, পিয়ারলেস মানে প্রথম দফার ট্রিটমেন্ট থেকে বাড়িতে আসার পর একটা বিশেষ কাজে এই হাত নিয়ে আমাকে একটু কৃষ্ণনগর যেতে হয়েছিল মাকে নিয়ে।
তো কৃষ্ণনগর কালেক্টরির মোড়ে একটা মধ্যবয়সী মহিলা, তার সাথে দেখা হয়, আমি চিনি না তাকে, সে তার ছেলেকে নিয়ে কালেক্টরি অফিসে, তার বহরমপুরে বাড়ি, তো গাড়ির কোনো সমস্যার কারণে, কোনো কাগজপত্র ঘটিত কোনো প্রয়োজনে কৃষ্ণনগর কালেক্টরিতে এসেছিলেন। তিনি দূর থেকে দেখে আমাকে রীতিমতো হো হো করে কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন এবং আমাকে বলেন যে বাবা তুমি কেমন আছো, তোমার সাথে দেখা হয়ে গেল, দেখতে পাবো আমি ভাবিনি, বুঝতে পারিনি কি করে এই ঘটনা ঘটে গেল। মানে তার আবেগই তার অন্য একটা জায়গায়, মানে সেটা দেখে রীতিমতো মানে মানে কি বলবো, মানে স্পিচলেস হওয়ার মতো এই মুহূর্তগুলো, যে মানুষ দূর থেকে দেখেও কতটা ভাবে আমাকে নিয়ে, কতটা ভালোবাসে, কতটা মানে হৃদয়ে তার একটা মানে জায়গা করতে পেরেছি, এগুলোই তো পাওয়া। মানে অনেকে ভাবে যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে, অনেকে অনেক রকম মানে ভাবে, কিন্তু বাস্তবটা যে কি, বাস্তবটা দেখুন। আজকে সোশ্যাল মিডিয়ার দরুন যে আমার এই ঘটনা ঘটার পর কত মানুষ যে শুধু ইকোনমিক্যালি সাপোর্ট করেছে সেটা না, মানে পাশে থাকা যেটাকে বলে। দেখুন আমার কোনো রক্তের সম্পর্ক কিন্তু আজকে এই যে দূরে ছিলাম কলকাতা নার্সিংহোমে, ওখানে গিয়ে কিন্তু একটা দিনের জন্য কিন্তু কেউ দেখে আসেনি যে আমি কেমন আছি, কিন্তু এই জায়গা থেকে আমার কত সাবস্ক্রাইবাররা গেছে, কত ভিউয়ার্সরা গেছে। হ্যাঁ, হয়তো সবাই দেখা করতে পারেনি ওখানকার কিছু প্রোটোকলসের কারণে, কিন্তু মিষ্টি ছিল, মিষ্টিকে সাপোর্ট দিয়েছে, মিষ্টির পাশে থেকেছে, যে কারণ টোটাল আমার এই জার্নিটাই মিষ্টি মারাত্মকভাবে যদি পাশে না থাকতো বলতে পারেন, তাহলে আমি হয়তো বেঁচে ফিরতাম না আজকে। তো সেই জায়গায় মানে মানুষজন আমার পাশে থেকেছে, মিষ্টির পাশে থেকেছে, মিষ্টির দেখাশোনা করেছে, ওখানে থাকার কোনো সমস্যা হতে দেয়নি। ওখানে আমার কলিগদের বাড়িতে ছিল, আমার বান্ধবীর বাড়িতে ছিল, বিভিন্ন জায়গায় ও থেকেছে, সেফ থেকেছে কলকাতার মতো জায়গাতে। এবং রীতিমতো নার্সিংহোমে ও সকালবেলায় আসতো ভিজিটিং আওয়ারে, দেখা করার পর পুরো দিনটা নার্সিংহোমেই থাকতো, এবং তারপর আবার সন্ধ্যাবেলায় যে নার্সিংহোম মানে 4টে থেকে 6টা যে ভিজিটিং আওয়ার ছিল সেইটা দেখা করার পর ও আবার ফিরতো। মানে এই যে 1 মাসের যে জার্নি, এই গরম যা পড়ছে সেই গরম উপেক্ষা করে ও ছিল। মানে ওকে তো কোনো সাধুবাদ দেওয়ার কোনো ভাষা আমার নেই। এবং সবথেকে বড় কথা, ওর পাশে লোকাল সাবস্ক্রাইবাররা কত এসেছে, ওর দেখাশোনা করেছে, ওকে খাবার দাবার দিয়ে গেছে, আশ্বাস দিয়ে গেছে যে আমরা পাশে আছি। এটাই তো কত বড় পাওয়া স্যার। মানে আমি এইগুলো পেয়ে সত্যি আপ্লুত, এবং এগুলো পেয়ে মানে ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই। আমি পার্টিকুলার কারোর নাম আমি এখানে নিতে পারছি না, কারণ নাম নিতে গেলেই কেউ না কেউ বাদ পড়ে যাবে এই মুহূর্তে। প্রচুর আমার কলিগ থেকে শুরু করে শিক্ষক আন্দোলনের সোর্সে যে একটা পরিসর ওখানে বন্ধুমহল তৈরি হয়েছিল, ডায়মন্ড হারবার থেকে আমার কত দাদা মানে কলিগ দাদা, সোনারপুরের যে দিদি, সবই আমাদের শিক্ষক আন্দোলনের সোর্সে পরিচয় হয়েছিল। শুধুমাত্র সেই পরিচয়ের সোর্সেই কিন্তু তারা দিনের পর দিন এসেছে, দেখা করে গেছে, সুবুদ্ধি দিয়ে গেছে কি করা উচিত, কি করা উচিত না, কিভাবে থাকা উচিত, ডাক্তারের সাথে কথা বলেছেন, মানে রীতিমতো গার্জেনের মতো কাজ করে গেছেন। মানে আমার যে অভিভাবকহীনতা সেটা ওনারা বোধ করতে দেননি। এবং মানে জাস্ট বলবো যে আপনাদের সকলের পায়ে আমি যদি দেখা হতো, আমি পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতাম, কারণ ধন্যবাদ জানানোর ভাষা নেই। ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে ছোট করব না, শুধু বলবো যে সবাই খুব ভালো থাকবেন। আপনাদের জন্য আমি আজকে ফিরে এসেছি, তো আমিও আপনাদের জন্য থাকবো। যদি কোনো সময় মনে করেন আপনারা যে আমার কোনো দরকার রয়েছে, আপনাদের অবশ্যই জানাবেন, আমি আপনাদের পাশে থাকবো। শাশ্বত, আজকের পডকাস্টে প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন আমাদের দর্শক বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন, আমারও সেই প্রশ্নটা জানতে ইচ্ছা করছে, যে সেই ঘাতক সাপ যার জন্য এত ঘটনা ঘটলো, সে তো একটা প্রকৃতি, সে তো একটা বন্য প্রাণের অংশ মাত্র, তার অতটা সেন্স নেই। শেষ পর্যন্ত তার কি ঘটনা ঘটলো? হ্যাঁ, এটা অনেকেরই মনের প্রশ্ন, যে সাপটা এই ঘটনা ঘটলো, যেহেতু সাপটা উদ্ধার করা হয়ে গেছিলো, মানে ব্যাগের মধ্যে বন্দি করা হয়ে গেছিলো, তো সেহেতু তারপর তার কি হলো। তো ওখানে আমি তো দেখুন সময় নষ্ট করিনি, আমি ওখানে স্পটে ইনসিডেন্টটা হলো এবং সঙ্গে সঙ্গে আমি বাইকে করে হসপিটাল চলে আসি। মিষ্টি সেই জায়গা থেকে ওই জায়গায় মিষ্টি উপস্থিত ছিল, এবং মিষ্টির উপস্থিতিতেই আদার্স যে পাবলিকরা ছিলেন তারা ওই সাপটাকে মেরে ফেলতে চেয়েছিল, যে সাপটাকে আমরা মেরে ফেলবো। মিষ্টি ওখানে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তাদেরকে ঠেকায়, কারণ সাপটার কোনো দোষ নেই, সাপটা অবশ্যই সে অবলা, তার এটা নেচার, অ্যাটাক করাটাই তার নেচার। হ্যাঁ, অবশ্যই আমার গাফিলতির কারণেই বলতে হবে,
যে দুর্ঘটনাটা ঘটে যায়। তো সেই জায়গা থেকে তার কোনো দোষ নেই, মিষ্টি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে সেই তাদেরকে যে সাপটাকে মেরে ফেলা তার হাত সেই জায়গাটা থেকে তাদেরকে থামাতে সমর্থ হয় এবং সেই ব্যাগটাকে আবারও চেনবন্দি করে আমার বাড়িতে নিয়ে আসে এবং সম্ভবত সেই দিন আমার বাড়িতেই ছিল, কারণ যদিও বাড়িতে আমরা রাখি না সাপ, কিন্তু ওকে যথেষ্ট সতর্কতার সাথে ওকে রাখা হয়েছিল সেই দিন। এবং পরের দিন বিষ্ণু আমার বাড়িতে গিয়ে সেই সাপটাকে নিয়ে এসে আবার জঙ্গলে সেটাকে ছেড়ে দেয়। শাশ্বত, লাস্টে যে প্রশ্নটা জানতে চাইবো, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তোমার জীবনে, রেস্কিউ অপারেশনটা কি আগামী দিনেও একইভাবে করতে থাকবে নাকি একটু ভিন্নভাবে অন্য কোনো ভাবনা চিন্তা তোমার মধ্যে তৈরি হচ্ছে? কি করবে? রেস্কিউ থামানোর কোনো প্রশ্ন নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা নেহাতই একটা দুর্ঘটনা। আজকে যে লাইন নিয়ে থাকে সেই লাইন থেকে দুর্ঘটনা ঘটার একটা চান্স থাকেই। যে গাড়ি চালায় ড্রাইভার, তার গাড়ি থেকে একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা বেশি থাকে। যারা বিল্ডিংয়ে কাজ করে তাদের বিল্ডিং থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি যেহেতু রেস্কিউ নিয়ে রয়েছি, তো এখান থেকেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই হ্যাঁ, আমি বলবো যে পরবর্তীকালে রেস্কিউয়ে যখন যাব আরও বেশি সতর্ক থাকতে হবে, আরও বেশি কোথাও একটা হয়তো আমি নেগলেক্ট ছিল বলেই আজকে এই ঘটনাটা ঘটেছে, সেই জায়গা থেকে নেগলিজেন্সিগুলোকে আমাকে দূর করতে হবে, আমার ভুলগুলোকে অবশ্যই শোধরাতে হবে। তবে হ্যাঁ, রেস্কিউ অপারেশন থামাবো না, রেস্কিউ চলবে আগের মতনই। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আজকের পডকাস্টটিকে আমরা এখানেই শেষ করছি। আপনাদের মনে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর সবশেষে আজকের ভিডিওটাকে শেষ করবার জন্য শাশ্বতকেই বলবো, শাশ্বত তোমার দর্শক বন্ধুদের তুমি আজকের পডকাস্টের শেষ বার্তাটি দিয়ে যাও। বার্তা বলতে বন্ধুদেরকে আমি একটাই কথা বলবো যে সাপের কামড়ে ভারতবর্ষে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছর। সেই জায়গাটা আমাদেরকে আটকাতে হবে। আমি নিজেকে দিয়ে যে জায়গাটা আমি বুঝেছি যে সময়টা ভীষণই গুরুত্বপূর্ণ। বারবার আমি বলবো, বারবার আমি একই বার্তা প্রত্যেক ভিডিওর মাধ্যমেই দিতে চাই এবং এটা মানুষের কানে ঢুকুক, এটাই আমি চাই যে আপনার সাথে ঘটতে পারে, আপনার পরিচিতর সাথে ঘটতে পারে। সাপের কামড় যে কোনো সময় যে কোনো জায়গাতে ঘটতেই পারে, ঘটাটা অস্বাভাবিক না, কিন্তু সেই জায়গা থেকে ওঝাগুনির চক্করে পড়ে সময় নষ্ট করবেন না। তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছান, চিকিৎসা পেলে আপনি কিন্তু প্রাণে বেঁচে যাবেন। তাই সময় নষ্ট না করে নিজের জীবন বাঁচান বা আপনার পরিচিতর জীবন বাঁচাতে আপনি সদর্থক ভূমিকা পালন করুন। ভালোবাসা ছড়িয়ে চলুন, হেসে খেলে দুদিনের এই জীবন কাটিয়ে ফেলি, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। তাই দুদিনের এই জীবনকে কেউ মিসইউজ করবেন না, হেসে খেলে ভালোবেসে চলুন, সবাই মিলে কাটিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।